দাবি পূরণ না হওয়ায় মধ্যরাত থেকে কর্মবিরতিতে রেলের রানিং স্টাফরা। বন্ধ সারা দেশে ট্রেন চলাচল, চরম দুর্ভোগে যাত্রীরা। প্রত্যাহারের আহ্বান মন্ত্রণালয়ের। খুলনায় ইউনিয়ন নেতাকে গ্রেফতারের প্রতিবাদে আজও চলছে ট্যাঙ্ক লরি মালিক শ্রমিকদের কর্মবিরতি। বন্ধ তেল উত্তোলন সরবরাহ হচ্ছে না 16 জেলার পাম্পে। সিগন্যাল ফুরিয়ে গেছে, তারপরেও হরেন বাজে। অতিরিক্ত সাউন্ডের কারণে মাথায় একটা প্রবলেম হয়। শব্দ রূপ নিয়েছে সন্ত্রাসে। সড়কে নামলেই হর্নে অতিষ্ঠ রাজধানীবাসী। বাড়াচ্ছে স্বাস্থ্য ঝুঁকি। পুলিশের হাতে দেয়া হবে আইন প্রয়োগের ক্ষমতা, জানালেন পরিবেশ উপদেষ্টা। গতি ফেরাতে কাস্টমসকে নতুনভাবে সাজানো হলেও মিলছে না সুফল। পণ্য আমদানিতে হয়রানি আগের মতোই দাবি ব্যবসায়ীদের। মাঠ পর্যায়ে চলছে ঘুষ বাণিজ্য, অটোমেশনের তাগিদ। সময় সংবাদের সঙ্গে আছি আমি তানভীর হাসান। দাবি আদায়ে মধ্যরাত থেকে কর্মবিরতিতে রেলওয়ের রানিং স্টাফরা। এতে বন্ধ রয়েছে সারা দেশে ট্রেন চলাচল। এই অবস্থায় চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। তাদের দাবি আগে থেকে জানিয়ে দিলে এমন পরিস্থিতিতে পড়তে হতো না। এদিকে যাত্রীদের টিকিট ফেরত দেওয়ার ঘোষণা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। এছাড়া কমলাপুর ও বিমানবন্দর স্টেশন থেকে ঢাকা, চট্টগ্রাম সহ 7টি রুটের যাত্রীরা ট্রেনের টিকিট দিয়ে বিআরটিসি বাসে যেতে পারবেন গন্তব্যে। কেউ যাবেন ময়মনসিংহ, কেউ নেত্রকোনা, আবার কেউ বা রাজশাহী কিংবা কক্সবাজার। ভোরের আলো ফোটার আগেই যাদের বিভিন্ন গন্তব্যে যাত্রা, কমলাপুর রেল স্টেশনে আজ তাদের অপেক্ষা। পূর্ব ঘোষণা অনুযায়ী সারা দেশে কর্মবিরতি পালন করছেন রেলওয়ে রানিং স্টাফরা। আর এতেই বন্ধ রয়েছে সারা দেশের ট্রেন চলাচল। তাই ব্যস্ত টিকিট কাউন্টারগুলোতে নীরবতা। খোলেনি আন্তনগর ট্রেনের টিকিট কাউন্টারগুলো। আমরা জানি যে ধর্মঘট চলছে এখানে, এই কারণে আমরা টিকিট বিক্রি করছি না। আমরা জানতাম না এখানে এই ভোগান্তি। কাউন্টারে না করে দিয়েছে, অবরোধ। অনেক কষ্ট। এত রাত্রে এখন আমি কোথায় বাস স্ট্যান্ডে যাব? স্টেশনে আসা কেউই জানতেন না ট্রেন চলাচল বন্ধ। তাই কাউন্টারে এসেই পড়তে হয় বিপাকে। শীতের রাতে পরিবার নিয়ে আসা যাত্রীদের ভোগান্তি পৌঁছেছে চরমে। এক পর্যায়ে উত্তেজিত যাত্রীরা স্টেশন মাস্টার ও ম্যানেজারকে না পেয়ে স্টেশনের এক কর্মকর্তার সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান। যে সঠিক টাইমে যেতাম সে সঠিক টাইমে আসলে আমরা যেতে পারলাম না। আমরা অনলাইনে টিকিট কাটছি, এখন আসি দেখি যে ট্রেন বন্ধ। তাহলে আমরা এখন উপায় হারা। আজকে আমি যেতে পারলাম না, আমার আফসোস নাই। সারাটা রাত জেগে আছি। আমরা কোন জায়গাতে বাস করছি, কিভাবে দেশ চলছে, আমরা এই নিয়ে প্রশ্ন করতে চাই। পরে স্টেশনের কাউন্টারে টিকিট ফেরত নেয়ার ঘোষণা দেয়া হয় এবং যারা অনলাইনে টিকিট ক্রয় করেছেন তাদের অনলাইনে ফেরত দেওয়ারও অনুরোধ করে স্টেশন কর্তৃপক্ষ। এর আগে মূল বেতনের সঙ্গে রানিং অ্যালাউন্স যোগ করে পেনশন দেয়া এবং আনুষঙ্গিক সুবিধা দেওয়ার দাবি পূরণ না হওয়ায় সোমবার রাত 12টার পর থেকে কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছিল বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী সমিতি। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে কমলাপুর রেলওয়ে স্টেশনে আছেন রিপোর্টার নাজমুস সালেহী, চট্টগ্রামে আছেন পার্থপ্রতিম বিশ্বাস এবং রাজশাহীতে আছেন সাইফুর রহমান রকি। সরাসরি প্রথমে যাচ্ছি নাজমুসের কাছে। কমলাপুর রেলওয়ে স্টেশনের যে রানিং স্টাফদের যেই কর্মবিরতি চলছে তা পরিদর্শনে এসেছেন রেল প্রতিষ্ঠা। তিনি এসেছেন, তিনি আসলে পরিদর্শন করছেন এবং ট্রেনের সামলানোর চেষ্টা করবেন রানিং স্টাফদের। দীর্ঘদিনের রানিং স্টাফদের যে একটি দাবি ছিল যে তারা আসলে তাদের যে মাইলেজ এবং তাদের পেনশন সংক্রান্ত যে সুবিধা সেটি আসলে তারা আবার ফিরে পেতে চায়। এটি 21 সালে বন্ধ করে দেওয়া হয়েছিল। নানা চড়াই উতরাই পেরিয়ে আসলে আজকে তাদের এই আন্দোলন এই পর্যন্ত এসে ঠেকেছে। রেল উপদেষ্টা ফাউজুল করিম আসলে এসেছেন কমলাপুর রেল স্টেশনে। তিনি রানিং স্টাফদের সঙ্গে কথা বলবেন, তারপরে তিনি আসলে আজকে গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ বার্তা দিবেন। আমরা একটু চলে যাচ্ছি সরাসরি তার কাছে। আচ্ছা, আপনারা জানেন যে গত রাত 12টা থেকে আমাদের রেলের রানিং স্টাফরা কর্মবিরতি গেছে এবং এর ফলে ট্রেন চলাচল বন্ধ আছে। আমরা কাল রাত 10টা পর্যন্ত তাদের সঙ্গে আলাপ করি এবং এই আলাপে আমাদের সঙ্গে আমাদের রেলের কর্মকর্তারা ছিলেন, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ছিলেন, রাজনৈতিক দলের শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ ছিলেন এবং আইন শৃঙ্খলা বাহিনীর লোকজন ছিলেন। তারা আশ্বস্ত করেছিলেন আমাদেরকে যে তারা আলোচনা করবেন, আমাদের সাথে আলোচনা করে তারপরে। আচ্ছা, এখানে তাদের যে দাবি আছে সেই দাবিগুলো কিন্তু আমরা ইতিমধ্যে রেল মন্ত্রণালয় থেকে
আমরা অর্থ বিভাগে পাঠিয়েছিলাম এবং এটা কিন্তু বহুলাংশে এই দাবিগুলো পূরণ করা হয়ে গেছে। এখনও তাদের কিছু দাবি বাকি আছে। এখন এই পরিপ্রেক্ষিতে আমরা যেটা করছি সেটা হচ্ছে যে যাতে আপনারা এখন দেখতে পাচ্ছেন যে এখানে যাত্রী নাই, তো ওই জন্য আমরা টিভি স্ক্রলে জানাই দিচ্ছি যে এইটা হবে। আর এরপরেও যদি কোনো যাত্রী এখানে আসেন, যাত্রীদের সুবিধার কথা বিবেচনা করে আমরা বিআরটিসির বাস আপনারা দেখছেন ওখানে দাঁড়িয়ে আছে এবং বিআরটিসির বাসগুলো যেখানে যেতে চায় এবং ওই যে রেলের যে রুট ধরে বাস রুট ধরে না, সেটা তো আপনারা তাদেরকে জিজ্ঞাসা করবেন, বুঝছেন। কিন্তু আমরা সবসময় আমাদের সঙ্গে আলোচনার দ্বার খোলা আছে এবং আমরা তাদের সাথে যে আলোচনা করব, দরকার হলে আমরা অর্থ বিভাগের সঙ্গে আবার করব। কিন্তু সরকারের সিদ্ধান্ত, কিন্তু যেটা দুঃখজনক যে এতগুলো যাত্রীকে জিম্মি করে এই ধরনের একটা মানে কর্মসূচি দেওয়া, এখানে তো কে সাফার করতেছে সাধারণ মানুষ, আর জনগণ সাফার করছে। না, দাবির মধ্যে বহুলাংশে এটা পূরণ করা হয়েছে। এটা অর্থ বিভাগে আমরা একদিন ধরে পাঠাচ্ছিলাম এবং অর্থ বিভাগ সেই চিঠির জবাব দিয়েছে এবং কিছু দাবি আছে এবং আরও তাদের কিছু দাবি আছে। না অবশ্যই আমরা ব্যবস্থা নেব, আমরা আলোচনা করব এবং আমরা অবশ্যই ব্যবস্থা নেব। যে না হঠাৎ করে বন্ধ হয় নাই এবং এটা এক সময় বন্ধ হয় নাই। এটা বন্ধ হয়েছে কখন? না এক্সিস্টিং সুবিধা না। এখন এই সময় যে বন্ধ হয়েছে তা না, এটা অনেক আগেই বন্ধ হয়েছিল। হ্যাঁ, 22 সালে বন্ধ হয়েছে। সুতরাং এখন তো বন্ধ হয় না। এটা বললাম যে এর অনেকাংশ এটা অলরেডি দিয়ে দেওয়া হয়েছে তাদেরকে, আর বাকি অংশ নিয়ে আমরা আলোচনা করতে রাজি আছি। কিন্তু আমরা আপনাদের মাধ্যমে জানতে চাই না, আমি তো যেটা বললাম যে আমরা তো ওদের সঙ্গে বিভিন্ন পর্যায়ে আলোচনা অব্যাহত আছে। কোনটা আলোচনা তো আমরা সার্বক্ষণিক ভাবে আমরা আলোচনা করব। আশাবাদী কিনা আপনারা? না, আমরা সেটা তো ওদের উপর, আপনারা ওনাদেরকে জিজ্ঞেস করেন, ওনারা চান। না, এখন কথা হচ্ছে সেটা তো এটা তো এখন বলা মুশকিল, কিন্তু আমরা এটা নিয়ে আলোচনা করে আমরা ব্যবস্থা নেব। কারণ এখানে সবাই জড়িত আছে, রাজনৈতিক দলগুলোর, শ্রমিক সংগঠনগুলো জড়িত আছে। না, আমরা তো তবু আলোচনা চালিয়ে যাবো। জিনিসটা বুঝতে হবে এটা রেল বিভাগের হাতে না, এটা হচ্ছে অর্থ বিভাগের হাতে। আমরা অলরেডি অর্থ বিভাগের সাথে এটা নিয়ে তুলেছি এবং অর্থ বিভাগ এটার অনেকাংশে এটা পূরণ করে দিয়েছে এবং দরকার হলে আমরা বাকিটাও তাদের সঙ্গে আবার করব এবং এটা নিয়ে আলোচনা হতে পারে। কিন্তু এটা যদি রেল বন্ধ করতে পারে, রেল বন্ধ করা তো কারো ব্যক্তিগত সম্পত্তি না। রেল তো বন্ধ করার কারণ রেলের তো অসুবিধা কার হচ্ছে? অসুবিধা হচ্ছে সরকারের না, অসুবিধা হচ্ছে যাত্রী সাধারণের। না, বিআরটিসি এই জন্যই দেওয়া হয়েছে যে যাত্রীদের ইমিডিয়েট রিলিফ, যাতে কেউ একজন আসছেন উনি যাতে অসুবিধায় না পারেন, উনি যাতে তার গন্তব্যে যেতে পারেন। কারণ এই যে ছেলে মেয়ে বা বাচ্চা নিয়ে যারা আসছেন তারা যাতে এতে অসুবিধা না পড়ে, সেই জন্য এটা করা হয়েছে। কিন্তু এই বিআরটিসির এই মুহূর্তে আমাদের বিমানবন্দর স্টেশনে 10 টাকার স্ট্যান্ড বাই আছে, আমাদের এখানেও 10 টাকারই আছে, যাত্রীর বিবেচনায় গাড়ি আছে। এটা আপনি তো তাদেরকে জিজ্ঞেস করতে হবে, বুঝছেন। আমরা তো আলোচনার জন্য প্রস্তুত। হ্যাঁ, যে যার গন্তব্যে পৌঁছে দেবে। হ্যাঁ, সম্ভব না কেন? সম্ভব। সবাই তো যাবে না। মানে কথা হচ্ছে এর মধ্যে ধরেন কারো ইমার্জেন্সি যারা যাবে তাদেরকে পৌঁছে দেওয়া সম্ভব। আমরা দরকার হলে
আমরা দরকার হলে আরো বাড়তি করব না, আমরা চাই না যে এটা অনির্দিষ্টকালের জন্য চলুক, আমরা চাই এটা ইমিডিয়েটলি অবসান হোক এবং আমরা মনে করি তাদের মধ্যে এই সুবুদ্ধি ফিরে আসবে, সুমতি ফিরে আসবে, তারা যাত্রী সাধারণের। দর্শক, আসলে আপনারা দেখছিলেন যে রেলপথ মন্ত্রণালয়ের যে উপদেষ্টা ফাউজুল কবির তিনি আসলে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন। তিনি তবে কোনো ধরনের সুখবর দিতে পারেননি। তিনি আসলে বলছেন যে যতক্ষণ পর্যন্ত রানিং স্টাফরা না এটা তুলে নিবে কর্মবিরতি, ততক্ষণ আসলে এটা চলবে, কারণ এখন পর্যন্ত তারা আলোচনা চালিয়ে যাচ্ছেন এবং সেই আলোচনায় কোনো সুফল হয়নি। তার মানে বোঝা যাচ্ছে এটি আসলে কতক্ষণ নাগাদ চলবে। তিনি বলছেন তাদের হাতে আর কোনো কিছু নেই, এটি অর্থ মন্ত্রণালয়ের হাতে এবং রানিং স্টাফরা যখন চাইবেন তখন ট্রেন চালাবেন। তিনি এক প্রকার অসহায়ত্ব প্রকাশ করেছেন। এই ছিল আমার কাছে সর্বশেষ। একই খবর জানতে যাব চট্টগ্রাম রেল স্টেশনে, সেখানে অপেক্ষা করছেন সহকর্মী পার্থ প্রতিম বিশ্বাস। রেলওয়ে রানিং স্টাফদের কর্মবিরতির কারণে আজকে সকাল থেকে আমরা দেখেছি চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে কিন্তু কোনো ট্রেন ছেড়ে যায়নি। সেক্ষেত্রে এখনো পর্যন্ত 5টি ট্রেনের যাত্রা কিন্তু বাতিল করা হয়েছে। এর মধ্যে চট্টলা রয়েছে, সুবর্ণ এক্সপ্রেস রয়েছে, কক্সবাজারগামী কক্সবাজার স্পেশাল রয়েছে, এছাড়া সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন রয়েছে, এছাড়া আরও একটি ট্রেন চাঁদপুরগামী সাগরিক এক্সপ্রেস ট্রেনের যাত্রা কিন্তু বাতিল করা হয়েছে। এবং সেক্ষেত্রে আজকে সারাদিনে চট্টগ্রামে 12:30 পর্যন্ত কিন্তু 9টি ট্রেন রয়েছে এবং বিকেল 4টা থেকে রাতে পর্যন্ত কিন্তু আরও প্রায় 9টি ট্রেন রয়েছে। মোট 20টি ট্রেন প্রতিদিনই কিন্তু চলাচল করে। কিন্তু রেলওয়ে রানিং স্টাফদের কর্মবিরতির কারণে আপনারা দেখতে পাচ্ছেন অন্যান্য স্বাভাবিক সময়ে এই চট্টগ্রাম রেল স্টেশনে কিন্তু যাত্রীদের পদচারণায় মুখরিত হয়ে থাকে, কিন্তু আজকের এই চিত্র সম্পূর্ণ বিপরীত। যে ট্রেনগুলো রয়েছে ট্রেনগুলো কিন্তু দাঁড়িয়ে রয়েছে, সেটি কিন্তু আমরা দেখছি। তো সেক্ষেত্রে বলা যায় যতক্ষণ পর্যন্ত আসলে সমাধান হবে না ততক্ষণ পর্যন্ত কিন্তু এই কর্মবিরতি চালিয়ে যাবার ঘোষণা দিয়েছে রেলওয়ে রানিং স্টাফরা। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত চট্টগ্রাম রেল স্টেশন থেকে এখানকার সর্বশেষ খবর। আমরা যাচ্ছি রাজশাহী, সেখানে আছেন আমাদের আরেক সহকর্মী রকি। রেলওয়ের রানিং স্টাফরা কর্মবিরতি পালন করার কারণে রাজশাহী রেল স্টেশন থেকে সারা দেশের যে ট্রেন চলাচল বন্ধ রয়েছে এবং কোনো ধরনের ট্রেন রাজশাহী রেল স্টেশন থেকে ছেড়ে যায়নি, যে কারণে সাধারণ যারা যাত্রীরা রয়েছেন তারা চরম দুর্ভোগের মধ্যে পড়েছেন। আমরা সকাল 6টার পরপরই দেখেছি রাজশাহী রেল স্টেশনে অনেক যাত্রী এখানে উপস্থিত হয়েছেন এবং তিতুমির এক্সপ্রেস ট্রেন ধরার জন্য অনেকে কিন্তু গতকাল রাতেও টিকিট কেটেছেন। পাশাপাশি বনলতা এক্সপ্রেস ট্রেন ধরার জন্য কিন্তু অনেকে টিকিট কেটেছিলেন, কিন্তু এই ট্রেন চলাচল বন্ধ হয়ে যাওয়ার কারণে এসব যাত্রীরা চরম দুর্ভোগের মধ্যে পড়েছেন এবং তারা ক্ষোভ প্রকাশ করে বলেছেন যে আসলে দীর্ঘদিনের দাবি সরকার কেন এতদিন সুরাহা করলো না, এর ভোগান্তি কিন্তু তাদেরকেই পোহাতে হচ্ছে। আপনারা জানেন যে বেশ কিছু দাবিতে রেলের যে রানিং স্টাফরা আছেন তারা কিন্তু আন্দোলন করছেন এবং এর মধ্যে মূল যে দাবি রয়েছে সেটি মূল বেতনের সঙ্গে রানিং যে অ্যালাউন্স সেটি যোগ করে পেনশন এবং আনুতোষিক সুবিধা দেওয়ার দাবিতেই এই আন্দোলন মূলত তারা ডেকেছেন। তো এখন পর্যন্ত এই বিষয়ে আমরা সকাল থেকে যেমনটি দেখেছি বিক্ষুব্ধ যেসব যাত্রীরা রাজশাহী রেল স্টেশনে এসেছেন তারা এখানে বসার চেয়ার ভাঙচুর করেছেন, একজন রেলের কর্মচারীকে মারধর করেছেন এবং পরবর্তীতে সেনাবাহিনী, পুলিশ এবং আনসার সদস্যরা এসে পরিস্থিতি শান্ত করেন এবং পরবর্তীতে তাদের টিকিটের টাকাও ফেরত দেওয়া হয়। এভাবেই কিন্তু এখন অনেকটাই পরিস্থিতি শান্ত রয়েছে। তো এই ছিল আমার কাছে এখন পর্যন্ত সর্বশেষ রাজশাহী রেল স্টেশন থেকে। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম ঢাকা, চট্টগ্রাম এবং রাজশাহীতে। খুলনায় ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়ন নেতা আলী আজিমকে গ্রেফতারের প্রতিবাদে আজও ডিপো থেকে তেল উত্তোলন বন্ধ রেখেছেন শ্রমিকরা। সকাল থেকে তৃতীয় দিনের মতো কর্মবিরতি দিয়ে খালিশপুরে সংগঠনের কার্যালয়ের সামনে অবস্থান নেন আন্দোলনকারীরা। এই সময় আলী আজিমকে মুক্তি দেওয়ার দাবি জানান তারা। এদিকে টানা 3 দিন ধরে খুলনাসহ 16 জেলায় জ্বালানি তেল সরবরাহ ও পরিবহন বন্ধ থাকায় দুর্ভোগে ব্যবসায়ীরা। গত 26 জানুয়ারি দুপুরে নাশকতা মামলায় আলী আজিমকে গ্রেফতার করে ডিবি পুলিশ। এর প্রতিবাদে এখন পর্যন্ত পদ্মা, মেঘনা, যমুনা 3টি তেল ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলন ও পরিবহন বন্ধ রেখেছেন শ্রমিকরা। এ নিয়ে আরও জানাতে খুলনার খালিশপুরে আছেন রিপোর্টার আব্দুল্লাহ আল মামুন রুবেল এবং যশোরের মনিহারে আছেন জুয়েল মৃধা। সরাসরি প্রথমে যাচ্ছি রুবেলের কাছে। ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলন এবং পরিবহন বন্ধ রয়েছে টানা 3 দিন ধরে। একজন শ্রমিক সংগঠনের নেতাকে গ্রেফতারের প্রতিবাদে এবং তাকে মুক্তির দাবিতে কিন্তু
ট্যাঙ্ক লরি শ্রমিক সংগঠন এবং মালিক সংগঠনের পক্ষ থেকে কর্মবিরতি পালন করা হচ্ছে আজ তৃতীয় দিনের মতো। এবং এখানে আমরা দেখছি যে শ্রমিক সংগঠনের যারা নেতৃবৃন্দ রয়েছেন, যারা শ্রমিক সংগঠনের সাথে সম্পৃক্ত, তারা কিন্তু বিভিন্ন তেলের যে ডিপো, সেই ডিপোর সামনে এসে জড়ো হয়েছেন। খুলনার এই যে 3টি তেল ডিপো, পদ্মা, মেঘনা, যমুনা, এই 3টি তেল ডিপো থেকে কিন্তু প্রতিটি ডিপো থেকে 70 থেকে 80টি, কোথাও তো কখনো কখনো 100টি তেলের যে গাড়ি বা ট্যাঙ্ক লরি, এটি পরিপূর্ণ হয়ে খুলনা অঞ্চলের 16টি জেলায় কিন্তু বিভিন্ন পাম্পে তেল সরবরাহ করা হয়ে থাকে। তবে গত 3 দিন ধরে এই সরবরাহ বন্ধ হওয়ায় বিভিন্ন স্থানে কিন্তু আমরা দেখেছি জ্বালানি তেলের সংকট ইতিমধ্যে দেখা দিয়েছে। একটু বলে রাখি, এখানকার যিনি সংগঠনের নেতা, শ্রমিক সংগঠনের সাধারণ সম্পাদক আলী আজিম, তাকে গত কয়েকদিন আগে আসলে গ্রেফতার করা হয়। পুলিশ একটি মামলা তাকে গ্রেফতার করে এবং তারপরে পরবর্তীতে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। তবে সংগঠনটির নেতৃবৃন্দ বলছেন যে তাকে আসলে হয়রানিমূলক ভাবে এই মামলাটি করা হয়েছে এবং তাকে গ্রেফতার করা হয়েছে এবং তাকে মুক্তির না দিলে তারা যে কর্মবিরতি পালন করছেন এটি আসলে অব্যাহত রাখবে এবং তারা তার মুক্তি না হওয়া পর্যন্ত এই কর্মবিরতি চালিয়ে যাবে। একটু বলে রাখি, এই যে কর্মবিরতি পালন করছেন শ্রমিক এবং মালিক সংগঠনরা, এর ফলে এর প্রভাব কিন্তু পড়তে শুরু করেছে। বিশেষ করে আমি যেটা বলছিলাম যে বিদেশে খুলনা অঞ্চলের বিভিন্ন পাম্পে যে জ্বালানি তেলের যে সংকট, অর্থাৎ পেট্রোল, অকটেন এবং ডিজেল, অতি প্রয়োজনীয় নিত্য দিনের যে প্রয়োজনীয় জ্বালানি তেল, সেটির কিন্তু আসলে সংকট দেখা দিয়েছে এবং এর ফলে কিন্তু একেবারে সাধারণের যে চাহিদা, সেই চাহিদার জায়গাটাও কিন্তু আসলে পূরণ হচ্ছে না। অন্যদিকে প্রশাসনের পক্ষ থেকে কিন্তু এটি কর্মবিরতি যাতে উঠিয়ে নেয় সে ব্যাপারে উদ্যোগ নেওয়া হয়েছে। তো এই ছিল আমার কাছে খুলনা থেকে সবশেষ। আমরা একটু একই রকম সংকট যেটি বলছিলাম বিভিন্ন স্থানে পড়েছে, সেরকম সংকট কথা আমরা জানতে পেরেছি যশোরে। সেখানকার কথা জানাবেন আমাদের সহকর্মী জুয়েল মৃধা। খুলনা থেকে রুবেল যেমনটা বলছিলেন যে ট্যাঙ্ক লরি শ্রমিকদের ধর্মঘট চলছে এবং এই ধর্মঘটের কারণে কিন্তু যশোরের গতকাল থেকে সব ধরনের জ্বালানি তেল আসা বন্ধ হয়ে গেছে এবং পাম্পগুলোতে নতুন করে জ্বালানি তেল রিফিল করা হয়নি, ফলে অধিকাংশ জ্বালানি তেলই শূন্য হয়ে গেছে। আমরা কথা বলেছি জ্বালানি তেল পরিবেশক মালিক সমিতির নেতাদের সাথে, তারা আমাদেরকে জানিয়েছে যে যশোরে 71টি তেল পাম্প রয়েছে, যে তেল পাম্পগুলোতে প্রতিদিনই কিন্তু খুলনা থেকে তেল নিয়ে আসা হয়। কেন, এক একটি তেল পাম্পের ধারণ ক্ষমতা 20 থেকে 30 হাজার লিটারের মধ্যে, ফলে প্রতিদিন তেল না আনলে আসলে এই সার্ভিসটি দেওয়া সম্ভব হয় না। যেহেতু গতকাল থেকে এই সার্ভিসটি বন্ধ রয়েছে, এই কারণে ইতিমধ্যে 28 থেকে 30টি পাম্প একেবারে কার্যত বন্ধ হয়ে গেছে এবং আমি এখন যে পাম্পটিতে আছি, যশোর শহরের মনিহার এলাকার এই পাম্পটির ধারণ ক্ষমতা হচ্ছে 10,000 লিটার অকটেন, 10,000 লিটার পেট্রোল এবং 15,070 লিটার ডিজেলের। ইতিমধ্যে এই পেট্রোল পাম্পের ডিজেল শূন্য হয়ে গিয়েছে এবং অকটেন এবং পেট্রোল রয়েছে এবং এই পেট্রোল এবং অকটেনের পরিমাণ রয়েছে মাত্র 2,000 লিটার। এখানকার ম্যানেজার আমাদেরকে জানিয়েছেন তারা এখন শুধুমাত্র মোটরসাইকেল এবং সরকারি যানবাহনে তেল দিচ্ছে এবং এই তেলটি সর্বশেষ তারা দুপুর 12টা পর্যন্ত কন্টিনিউ করতে পারবে। 12টার পরে কিন্তু আসলে আর তেল দিতে পারবে না। এখন ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়নের যে নেতা গ্রেপ্তার হয়েছে, তাকে যদি জামিন না দেয় সেক্ষেত্রে এই যে ধর্মঘট দীর্ঘায়িত হতে পারে এবং দীর্ঘায়িত হলে জ্বালানি তেলের সংকট দেখা দেবে এবং একটি দুর্ভোগের তৈরি হবে। এই ছিল যশোর থেকে আমার কাছে সর্বশেষ। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম খুলনা এবং যশোরে। চাকরি জাতীয়করণের দাবিতে আজও শাহবাগে অবস্থান নিয়েছেন ইবতেদায়ী শিক্ষকরা। দুপুর 2টার মধ্যে ঘোষণা না এলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন তারা। বিস্তারিত জানাতে এই মুহূর্তে শাহবাগে আছেন সহকর্মী আলতাফ হোসাইন, সরাসরি যাচ্ছি তার কাছে। আলতাফ, বিদ্যালয়ের মতো স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাগুলো সেগুলো জাতীয়করণের দাবিতে শিক্ষকদের যে টানা কর্মসূচি এবং বিশেষ করে আমরা জানি যে টানা 10 দিন ধরে তারা এই কর্মসূচি পালন করছে এবং গত রোববারে যে পুলিশের সঙ্গে সংঘর্ষ, এরপর থেকে তারা শাহবাগেই অবস্থান করছে এবং শাহবাগে অবস্থান করে তারা কিন্তু সেই দাবি জানাচ্ছে, তাদের যে দাবি জাতীয়করণের যে দাবি, সেই দাবি তারা উত্থাপন করছে বারবার। এমনকি তারা কিন্তু আলটিমেটাম দিয়েছে আজ দুপুর 2টা পর্যন্ত যদি
এই জাতীয়করণের যে ঘোষণা সেটি যদি না আসে তারা আরও কঠোর কর্মসূচি কিন্তু আলটিমেটাম দিয়েছে। এবং এই মুহূর্তে আমরা দেখছি সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি দেশের বিভিন্ন এলাকা থেকে ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা কিন্তু শাহবাগে অবস্থান করছে এবং তারা কিন্তু স্লোগান দিয়ে বিভিন্নভাবে তারা কিন্তু এই দাবি পেশ করছেন। তারা বলছেন যে তাদের এই মুহূর্তে একটাই দাবি, একটাই দফা, সেটি হচ্ছে এই ইবতেদায়ী মাদ্রাসাকে জাতীয়করণের দাবি। এবং একই সঙ্গে তারা যেটি বলছেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে ফসল বর্তমান যে সরকার, এই সরকারের সময় আসলে ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা চরম বৈষম্যের শিকার হয়ে আছে। সেজন্য তারা বলছেন যে বৈষম্যহীন বাংলাদেশে তারা আর বৈষম্যের মধ্যে থাকতে চান না, তারা অতি দ্রুত তাদের এই মাদ্রাসাকে জাতীয়করণের দাবি জানাচ্ছে। তো এই ছিল এখনকার মতো সবশেষ খবর। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম শাহবাগে। হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান কিংবা আবাসিক এলাকা, ড্রাইভিং সিটে বসলে আইন বা শিষ্টাচারের পরোয়া করেন না চালকরা। সড়কে নামলে হর্নের বিকট শব্দে অতিষ্ঠ রাজধানীবাসী। 55 ডেসিবেল সর্বোচ্চ মাত্রা হলেও ঢাকার 4 নীরব এলাকার প্রত্যেকটিতেই এই মাত্রা 80 ডেসিবেলের কাছাকাছি। জনগণ কবে সচেতন হবে সে অপেক্ষায় না থেকে বিদ্যমান আইনের প্রয়োগ বাড়ানোর তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। জুম্মান সাদিক জাবলিনের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন শামসুল আরিফিন প্রিন্স। শহুরে কাব্যে ট্রাফিকের ক্যাকাফোনির বিশেষ আবেদন থাকলেও তিলোত্তমা ঢাকার বাস্তবতা বলছে এখানে শব্দ দূষণ রূপ নিয়েছে শব্দ সন্ত্রাসে, যার প্রধানতম কারণ ছোট বড় প্রাইভেট কিংবা পাবলিক যানবাহনের অযাচিত হর্ন। 2006 সালের শব্দ দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা অনুযায়ী আবাসিক, বাণিজ্যিক কিংবা শিল্প এলাকার জন্য বেঁধে দেয়া আছে শব্দের মানমাত্রা। এর পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠান, পাঠাগার, হাসপাতাল সহ বিভিন্ন প্রতিষ্ঠানকে চিহ্নিত করা হয়েছে নীরব এলাকা হিসেবে। ঢাকার শব্দ দূষণ নিয়ন্ত্রণে সচিবালয়, আগারগাঁও ও সম্প্রতি বিমানবন্দর এলাকাকে নীরব এলাকা ঘোষণা করেছে সরকার। তাতে কাজের কাজ হয়নি কিছুই। প্রায় প্রতিটি গুরুত্বপূর্ণ পয়েন্টেই শব্দের মাত্রা পৌঁছে গেছে 75 ডেসিবেলের বেশি। পথে চলতে প্রতিনিয়ত কানের ওপর এই অত্যাচারে নাজেহাল ট্রাফিকের দায়িত্ব পালনকারী পুলিশ, খুদে শিক্ষার্থী আর পথচারীরাও। এটা আসলে শুধু পলিউশনের ভিতর আসলে সীমাবদ্ধ নেই, এটার খুবই বাজে অবস্থা হয়ে গেছে। এখানে হর্ন বাজানো নিষেধ, এরকম অনেক ব্যানার ফেস্টুন লাগানো থাকে, কিন্তু আসলে কথা হচ্ছে এটা কতজন মানে। গ্রামে তো এতটা শব্দ হয় না, কিন্তু ঢাকা শহরে আসলে অতিরিক্ত সাউন্ডের কারণে মাথায় একটা প্রবলেম হয়। অনেক অ্যাম্বুলেন্স আমরা নিজেরা দেখেছি যেগুলোতে কোনো রুগীই নেই, এত লাউডলি সাউন্ড করে চলে যাচ্ছে, যেটা মনে করেন আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি, প্লাস রাস্তায় যারা চলাচল করতেছে তারাও ক্ষতিগ্রস্ত হচ্ছে। অনেক কারণে দেখতেছে যে এখানে যানজট সৃষ্টি আছে, গাড়ি যাইতে পারতে, সিগন্যাল ফুড়ি গেছে, তারপরেও হরেন বাজে। আপনাদের মাধ্যমে ওনাদেরকে বলতে চাই যেন ওনারা ড্রাইভার সাহেবরা যেন অকারণে হর্ন না বাজায়। এত সাইনবোর্ড আর প্রচারণা আদৌ কি কোনো প্রভাব ফেলছে গাড়ির ড্রাইভিং সিটে থাকা পেশাজীবীদের আচরণে? একটা গাড়ি চার্জ দিচ্ছে না, তারা তো টুকাতে বলা যায় না, হরেন দিলে সে সাইড দিয়ে। ওই গাড়ি দেখছেন রোডে প্রতিবন্ধকতা করে দাঁড়ায় রয়েছে, এই কারণে হরেন মারতে হয়। অটো রিক্সা আর যে পাওয়ার রিক্সা এগুলোর জন্য আমাদের হরেন বাজাইতে হয় বেশি। মাস লেভেলে আইনের ভঙ্গের যে প্রবণতা মানুষের ভিতরে আছে, সেটির কারণে শব্দ দূষণ নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন টানা উচ্চ শব্দের মধ্যে থাকায় কেবল বধিরতা নয়, মেজাজ খিটখিটে হওয়া, নিদ্রাহীনতা, উচ্চ রক্তচাপ, হৃদরোগ, মস্তিষ্ক সহ বিভিন্ন স্বাস্থ্য ঝুঁকিতে আছে এই শহরের লাখ লাখ মানুষ। ব্রেইনের একটা ক্যাপাসিটি থাকে, অতিরিক্ত চিল্লাচিল্লি করলে তার ব্রেইনে একটা ইরিটেট হয়, অনেকের একটু পালপিটেশন থাকে, হার্টে প্রবলেম থাকলে ওদের হার্টবিট বেড়ে যায় এবং এটার জন্য ব্লাড প্রেশারও বেড়ে যায়। বিদ্যমান আইন সংস্কারে কাজ চলছে জানিয়ে পরিবেশ উপদেষ্টা জানালেন পুলিশের হাতে দেয়া হবে আইন প্রয়োগের ক্ষমতা। ঢাকার 10টা এলাকাতে লাগাতার একটা ক্যাম্পেইন, যেটা আমরা এয়ারপোর্ট এলাকায় করলাম, ওটা করব। এর মধ্যে যদি আইনটা হয়ে যায়, যেখানে পুলিশকে যদি এম্পাওয়ার করি, পুলিশও তাহলে ফাইন করতে পারবে। 1.5 থেকে 2 বছরের মধ্যে আমরা একটা পরিকল্পনা করে এটাকে নিয়ন্ত্রণে আমাদের আনতেই হবে। কোনো সভ্য দেশে এটা চলতে পারে না। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা অনুযায়ী মানুষের জন্য শব্দের গ্রহণযোগ্য মাত্রা 55 ডেসিবেল। কান ফাটানো হর্ন থেকে রাজধানীবাসীকে কিছুটা প্রশান্তি দিতে আরও নতুন 10টি নীরব এলাকা ঘোষণার পরিকল্পনা রয়েছে পরিবেশ অধিদপ্তরের, এবং তা বাস্তবায়িত হবে খুব শীঘ্রই। তবে শুধুমাত্র
এই নীরব এলাকার ঘোষণা কিংবা আইনের সংস্কার নয়, আইনের শক্ত প্রয়োগ প্রয়োজন শব্দ দূষণ নিয়ন্ত্রণে, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। একই সঙ্গে বাড়াতে হবে জনসচেতনতা। আগারগাঁও থেকে জুম্মান সাদিক, জ্যাভলিন, সময় সংবাদ, ঢাকা। কাস্টমসকে নতুনভাবে সাজানোর উদ্যোগ নিলেও ব্যবসায় জটিলতার শেষ নেই বলে জানাচ্ছেন উদ্যোক্তারা। রাজস্ব বোর্ডে উপরের দিকে বড় ধরনের পরিবর্তন আসলেও মাঠ পর্যায়ে ঘুষ বাণিজ্য চলছে বলে দাবি তাদের। তবে HS কোডের ব্যাখ্যা সহজ করতে পারলে জটিলতা কমে আসবে বলে মত আইনজীবীদের। আর কাস্টমসকে অটোমেশন করার তাগিদ দিয়েছেন অর্থনীতিবিদরা। সাইফুল ইসলামের রিপোর্ট। 2026 সালে LDC গ্র্যাজুয়েশনকে সামনে রেখে বাণিজ্য উদারীকরণের দিকে যেতে হবে বাংলাদেশকে। পাশাপাশি খরচ কমানো, সহজীকরণ ও সেবার আধুনিকায়নের মাধ্যমে বাণিজ্যে আনতে হবে গতি, যাতে বাড়বে রফতানি ও বিনিয়োগ। এ লক্ষ্যে 2023 সালে নতুনভাবে প্রণীত হয় কাস্টমস আইন। তবে ব্যবসায়ীদের দাবি পণ্য আমদানিতে হয়রানি রয়েছে আগের মতোই। বলেন NBR এর নীতি প্রণেতারা, পরিবর্তন হলেও মাঠ পর্যায়ে নেই কোনো পরিবর্তন। NBR এর যে বর্তমান চেয়ারম্যান মেম্বার, এদের মধ্যে একটা পজিটিভনেস কিন্তু সবাই ফিল করছে, বাট ডাউন দ্য লাইন সে আগের অবস্থানেই আছে। সে ঘুষ কি বন্ধ হয়েছে? নো, বন্ধ হয় নাই। বাংলাদেশে কটন ইম্পোর্ট যে কেউ কিন্তু আনতে পারে উইদাউট ডিউটি। বাংলাদেশে ম্যানমেড ফাইবারের যে র মেটেরিয়ালস, সেটা আনার ক্ষেত্রে আপনারা নানা রকমের এটি, তারপরে আরও কি ওইটা এটির উপর আবার ভ্যাট, এই ধরনের ইম্পোজ করে রেখেছেন কেন? আইনজীবীরা বলছেন, কাস্টমস আইন হলেও বিধিমালাগুলো সময় উপযোগী না হওয়ায় পণ্যের মান ও আকার ভেদে শুল্ক নির্ধারণ নিয়ে জটিলতা কাটেনি। একটা মাইক্রোফোন কিন্তু অনেকভাবে কিন্তু আপনি এটাকে ইন্টারপ্রিট করা যায়। একটা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট হিসাবে ঢুকাই দিলেন, সেখানে দেখা গেল ট্যারিফটা একটু কমলো। এই ইন্টারপ্রিটেশনের জায়গাগুলি ব্যবসায়ীরা তারা খুঁজতে থাকে। কাস্টমস অথরিটি সে ধরে নিচ্ছে জানা এটাকে আমি মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের মধ্যে দিব না, সেটাকে আমি অন্য একটা ক্যাটাগরিতে পড়ে যেখানে তার 14% 15% দিতে হবে। ব্যবসায়ী যাবে জানা আপনি 8%-এর মধ্যে নিয়ে আসেন, সেখানে করাপশন একটা ইস্যু চলে আসে। অর্থনীতিবিদরা বলছেন, ডিজিটালাইজেশন বা অটোমেশন করার পাশাপাশি অনিয়ম বন্ধ করতে পারলে কাস্টমস থেকে রাজস্ব আয় বাড়ানো সম্ভব হবে, পূরণ হবে IMF এর শর্ত। রাজস্ব আদায় বাড়ানোর সবচেয়ে বড় প্রক্রিয়া হচ্ছে যে পুরো রাজস্ব আদায় প্রক্রিয়ার স্বচ্ছতা, এবং স্বচ্ছতাটা কখনোই আসবে না যদি কাস্টমসটা ডিজিটাইজেশন না হয়। কাস্টমস দিবসে আয়োজিত এক অনুষ্ঠানে NBR চেয়ারম্যান জানান, কাস্টমসকে অটোমেশনের কাজ শুরু হয়েছে। আমরা এই বছর চেষ্টা করছি যে আমাদের যে আউটস্ট্যান্ডিং কমিটমেন্টগুলো ছিল, বিভিন্ন রকমের অটোমেশনের যে সিস্টেমগুলো আমরা তৈরি করেছিলাম, সেগুলোকে ফুললি অপারেশনালাইজ করা। LDC গ্র্যাজুয়েশন পরবর্তী বাণিজ্য শুল্ক ধীরে ধীরে কমিয়ে আনার বাধ্যবাধকতায় বাংলাদেশকে কর আহরণের বিকল্প হিসেবে প্রত্যক্ষ করের উপর জোর দেওয়ার পরামর্শ সংশ্লিষ্টদের। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। টঙ্গীর তুরাগ নদীর তীরে আগামী 31 জানুয়ারি শুক্রবার শুরু হতে যাচ্ছে 58তম বিশ্ব ইজতেমা। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। সেখানকার সবশেষ পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আলামিন তুষার। সরাসরি যাচ্ছি তার কাছে। যেমনটা বলছিলাম যে আসলে আজকে কাজ কিন্তু দেখে বোঝাই যাচ্ছে যে 90%-এর উপরে কাজ হয়েছে, এবং আমাদের কিছুক্ষণ আগেই একজন আয়োজকদের মধ্যে একজনের সঙ্গে কথা হচ্ছিল, উনি আমাদেরকে যেমনটা বললেন যে মোটামুটি 95 থেকে 97% কাজ আসলে তারা আসলে এরই মধ্যে শেষ করেছেন, এবং আগামীকাল থেকেই যারা মুসল্লিরা রয়েছেন তারা কিন্তু আসা শুরু করবেন। আমাদের একজন দুজনের সঙ্গে কথা হলেন, তারা কিন্তু অনেকেই ঝিনাইদহ বা এরকম দূরের জেলাগুলো থেকে যারা, তারা কিন্তু অনেকেই রওনা করেছেন, এমনটাও আমরা জানতে পেরেছি। এবং কিছুক্ষণ আগে একজনের সঙ্গে আমাদের কথা হচ্ছিল, তিনি বলছিলেন তিনি এর মধ্যে পটুয়াখালী অঞ্চল থেকে তিনি চলে এসেছেন তাদের একটি দল। আমরা দেখছি যে আসলে শেষ মুহূর্তের কাজ বলতে যেমনটা বোঝায় যে একদম সামিয়ানা টানানো থেকে শুরু করে যেসব জায়গায় আসলে স্থায়ীভাবে যেই মসজিদটা রয়েছে সেখানেও কিন্তু আসলে টিনগুলোকে নতুন করে সাজানো হচ্ছে, এবং নাম্বারগুলো বিভিন্ন জায়গায় যে তাঁবুগুলোর যে নাম্বারিং করা থাকে সেগুলো আসলে তারা আসলে সাজিয়ে নিচ্ছেন শেষবেলার মতো করে, যেন আসলে মুসল্লির যারা রয়েছেন তারা এসে যেন তাদের যে সামিয়ানা বা কত নাম্বার সামিয়ানা সেটা যেন তারা খুব দ্রুত সময়েই যেন তারা পান, সেই ব্যবস্থাগুলো কিন্তু আসলে তারা শেষ মুহূর্তে করছে। এবং আমরা যেমনটা জানতে পেরেছি যে এরই মধ্যেই কিন্তু CCTV ক্যামেরা এবং অন্যান্য যে নিরাপত্তার জন্য যে ওয়াচ টাওয়ার বা এই ধরনের যে জিনিসগুলো রয়েছে সেগুলো কিন্তু এরই মধ্যে কিন্তু স্থাপনের কাজ কিন্তু শেষ হয়েছে, এবং প্রায় 7000-এর কাছাকাছি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা কিন্তু এখানে নিরাপত্তার জন্য কাজ করবেন, এমনটাই আমরা জানতে পেরেছি। তো এই ছিল এখন পর্যন্ত ইজতেমা ময়দান থেকে আমার কাছে সবশেষ তথ্য। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম ইজতেমা ময়দানে।
এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। সারা দেশে ট্রেন বন্ধে যাত্রীদের চরম দুর্ভোগ। বিআরটিসি বাসের ব্যবস্থা, রানিং স্টাফদের দাবি পূরণের চেষ্টায় সরকার কর্মবিরতি প্রত্যাহারের আহ্বান উপদেষ্টার। খুলনায় ইউনিয়ন নেতাকে গ্রেফতারের প্রতিবাদে আজও চলছে ট্যাঙ্ক লরি মালিক শ্রমিকদের কর্মবিরতি। বন্ধ তেল উত্তোলন সরবরাহ হচ্ছে না 16 জেলার পাম্পে। সিগন্যাল ফুরিয়ে গেছে, তারপরেও হরেন বাজে। অতিরিক্ত সাউন্ডের কারণে মাথায় একটা প্রবলেম হয়। শব্দ রূপ নিয়েছে সন্ত্রাসে, সড়কে নামলে হর্নে অতিষ্ঠ রাজধানীবাসী। বাড়াচ্ছে স্বাস্থ্য ঝুঁকি, পুলিশের হাতে দেয়া হবে আইনের প্রয়োগের ক্ষমতা, জানালেন পরিবেশ উপদেষ্টা। এই ছিল সময় সংবাদে, সঙ্গে থাকুন সময়ে।